অডিও কথনে সবাইকে স্বাগতম। আজকে আমি শুরু করতে যাচ্ছি সমরেশ মজুমদারের লেখা গল্প অর্জুন এবং চাইনিজ সিগারেট। গল্পটি আমি 3টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি শুরু করছি প্রথম পর্ব দিয়ে। কাল রাত্রে পরপর কয়েকটা বোমা বিকট শব্দে ফেটেছিল। শহরের এদিকটা যারা বাস করেন, যেমন সেনপাড়া, হাকিমপাড়া বা আদালত এলাকার মানুষ ওই শব্দের সঙ্গে জন্মস্তক পরিচিত। শুকনো খটখটে তিস্তায় যখন বালি ওড়ে, কাশের জঙ্গল যখন মাথাচাড়া দেয়, নদীর ধারা যখন শীর্ণ থেকে শীর্ণতর হয়ে আসে, তখন পাহাড়ে বৃষ্টি নামলেও সমতলের আকাশে এক ফোঁটা মেঘ দেখা যায় না। এরকম সময়ে আগাম জানান না দিয়ে আচমকা মধ্যরাতে তিস্তার শুকনো পাঁজরা ফাটিয়ে বোমার বিকট আওয়াজ উঠে আসে। শহরের 3 পাড়ার মানুষ জানে, কাল ভোর ভোর অন্ধকারে তারা তিস্তার ধার ঘেঁষে বেড়াতে যাবেন। তারা দেখতে পাবেন তিস্তার ওপরের বালির স্তর ভিজে গেছে, বাতাসের দাপটও তাকে ওড়াতে পারছে না। তারপর যত বেলা বাড়বে, বালের নিচ দিয়ে চুইয়ে আসা জল উপরে উঠে আসবে। গতরাতে বালির নিচে জমে থাকা বাতাস যা গ্যাসের মতো চেপেছিল, তা চুইয়ে আসা জলের চাপে ঊর্ধ্বমুখী হতেই বালির স্তর ফেটে বোমার বিকট শব্দ তৈরি করেছিল। কিন্তু প্রতি বছরের এই অভিজ্ঞতার সঙ্গে এবছর প্রাতঃভ্রমণকারীরা কোনো মিল দেখতে পেলেন না। তিস্তার বুকে এই ভোরেও শুকনো বালি উঠছে, কাশ গাছগুলো নির্বিকার দুলছে, কোথাও বালি ভিজে যায়নি। শুধু তিস্তার গায়ে সরকারি বাড়িটা যা বাতিল হয়ে পড়েছিল, যার জানালা দরজা প্রয়োজন পড়ায় মানুষ গোপনে খুলে নিয়ে গিয়েছিল, যার এক পাশে মাঠ আর অন্য পাশে তিস্তা, তা ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। এতদিন দোতলা করার পরিকল্পনায় তৈরি পরিত্যক্ত বাড়িটিতে কেউ কেউ ভূতের আস্তানা ভেবে এড়িয়ে যেত। উঠতি বয়সের ছোকরারা যার আড়ালে গিয়ে সিগারেট খাওয়া রপ্ত করত। সেটা শুধু ইট বালির স্তূপ হয়েই থাকেনি, তার ভেতর থেকে মানুষের শরীরের অংশবিশেষ বাইরে বেরিয়ে এসেছে। আতঙ্ক ছড়ালো, বাতাসের আগে পৌঁছে গেল সরকারের কানে। পুলিশের গাড়ি ছুটে এলো, জেলা শাসক, এসপিও। কর্ডন করে বাড়িটিকে জনতার আওতা থেকে আলাদা করে দেয়া হলো। সকালটা আচমকাই ছুটির সকাল হয়ে গেল শহরবাসীর কাছে। সবাই দু চোখ মেলে দেখতে চায় ওরা কারা, যারা ইটের তলায় চাপা পড়ে আছে। একটা দুটো নয়, 4-4টে শরীর যা এখন লাশ হয়ে আছে। পুলিশ ধ্বংসস্তূপ ঘেটে বের করলো। কারোর হাত উড়ে গেছে, কারোর মাথা। কিন্তু পরনের পোশাক বলছে সেগুলো কম দামি নয়। গাড়িতে চাপিয়ে তাদের নিয়ে পুলিশ চলে যাওয়ার পর ভিড় পাতলা হতে লাগলো। তারপর নানান ভাবনা ছড়িয়ে পড়ল শহরের মানুষগুলোর মনে। ওরা কারা, কি করছিল ওই পরিত্যক্ত বাড়ির ভিতরে? মধ্যরাত্রে যে বোমা ফাটার বিকট শব্দ হয়েছিল, সেটা নিশ্চয়ই ওই বাড়ি থেকেই বের হয়েছিল। তাহলে কি তারা সন্ত্রাসবাদী? ওই বাড়িতে বসে এই শহরটাকে ধ্বংস করতে চেয়েছিল, অথবা তার প্রস্তুতি নিচ্ছিল? পুলিশের বোম স্কোয়াড এলো একটু বেলা করে। ঘিরে রাখা বাড়িটার ভেতরে খুঁজতে গিয়ে আবার একটা বোমা ফাটলো, যার শব্দে আতঙ্কিত তখনও দাঁড়িয়ে থাকা কিছু দর্শক দৌড় দিল। বোমার অতি ক্ষুদ্র অংশের আঘাতে বোম স্কোয়াডের একজন কর্মী আঘাত পেলেন। উপযুক্ত রক্ষা ব্যবস্থা থাকায় তা গুরুতর হয়নি, কিন্তু তাকে হাসপাতালে পাঠাতে হলো। বিকেল নাগাদ পুলিশ ধ্বংসস্তূপ যাচাই করে একটা বড় টিনের ট্রাঙ্কে যে অস্ত্র সম্ভারের দর্শন পেল, তা দেখে তাদের চোখ বিস্ফোরিত। এত আধুনিক অস্ত্র পুলিশের অনেকেই এর আগে দেখেনি। ব্যবহার করার কৌশল তো জানারই কথা নয়। দেশ বিদেশের টিভি চ্যানেল, কাগজের সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়ল। টিভিতে বাড়িটির ছবি বারংবার দেখানো হলো। বলা হচ্ছিল যেসব মৃতদের মর্গে নিয়ে রাখা হয়েছে, তাদের পরিচয় এখনো জানা হয়নি। এদের কারোর পকেটে এমন কিছু পাওয়া যায়নি যা থেকে এদের সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়। পুলিশ সূত্রে বেসরকারিভাবে জানা গিয়েছে ওই 4 জনের একজনের পকেটে এক প্যাকেট চাইনিজ সিগারেট ছিল। সিগারেট খাওয়ার চল এই অঞ্চলে আগের থেকে অনেক কমে গিয়েছে। দাম লাগাম ছাড়া বলে নিম্নবিত্ত ও বিত্তহীনরা বিড়ি খেয়ে নেশা মেটায়। দামি বিদেশি সিগারেট কিনতে হলে বড় দোকানে ঢু মারতে হয়। এককালে কিছু চীনের সিগারেট নেপালের ধুলাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে আসতো। হংকং মার্কেটে পাওয়া যেত।
বোধহয় চাহিদা নেই বলে চীনের সিগারেট এই অঞ্চলের বাজার গুটিয়ে নিয়েছে। সেই সিগারেটের প্যাকেট মৃত লোকটির পকেটে পাওয়া গেল কি করে? স্কচ হুইস্কি যে খায়, সে স্কটল্যান্ডে গিয়ে খাওয়া শিখেছে এমন ধারণা অতি মূর্খও করবে না। তাই চীনে সিগারেট পকেটে পাওয়া গিয়েছে বলে লোকটা চীনে গিয়েছিল তা পুলিশ ভাবছিল না। কিন্তু স্থানীয় পুলিশের ওপর নির্ভর করতে চাইল না জাতীয় সরকার। তারা তাদের প্রশিক্ষিত দল পাঠালো জলপাইগুড়িতে। তারা দেখল উদ্ধার হওয়া অস্ত্রের গা থেকে সযত্নে লেখাগুলো মুছে ফেলা হয়েছে, যাতে ওগুলো কোথায় তৈরি হয়েছে বোঝা না যায়। কিন্তু ওদের অভিজ্ঞতা থেকে ওরা বুঝলো অস্ত্রগুলো বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে। যে বোমাগুলো ফেটেছিল তা ব্যবহার করার উপযুক্ত শিক্ষা না থাকায় দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ওই দুর্ঘটনা না ঘটলে যা অস্ত্র ছিল তা দিয়ে জলপাইগুড়ি শহরের অর্ধেকটা গুঁড়িয়ে দেওয়া সম্ভব হতো। ঘটনার পর তৃতীয় রাত্রে আবার বোমা ফাটার বিকট শব্দ শুনতে পেয়ে শহরের লোক ভয়ে ঘরের বাইরে এলো না। সশস্ত্র পুলিশ, জাতীয় বাহিনীর লোকজন রাতেই ছুটে গেল তিস্তার পাড়ে। শব্দের উৎস খুঁজতে গিয়ে তারা তিস্তার বুকে আলো ফেলে অবাক হয়ে দেখল ওপরের বালি ভিজে চপচপ করছে। সকাল হতেই তিরতিরিয়ে জল উঠে এলো ওপরে। শুকনো বালির মরা খাত জলে টলমল করতে লাগলো। কোথাও কোনো ধ্বংসস্তূপ নেই। স্থানীয় মানুষ জানালো ওই শব্দ তিস্তার বুক থেকে উঠে এসেছিল, প্রতি বছর যা হয়। ভারতের জয়গা আর ভুটানের ফুন্টশোলিং বর্ডার থেকে অনুমতিপত্র নিয়ে সারাদিন ধরে বাসে চেপে রাজধানী থিম্পু বা পারোতে যাওয়া যায়। বিদেশি ট্যুরিস্টরা যারা বিমানে যান না তারা এই পথেই যাতায়াত করেন। কিন্তু থিম্পু বা পারো নয়, ফুন্টশোলিং ছাড়িয়ে পাহাড়ে ওঠার সময় এমন সব জায়গা দিয়ে যেতে হয় যার প্রচার তেমনভাবে হয়নি। এরকম একটা জায়গার নাম চাপসা। নামটা অর্জুন জেনেছিল অমল সোমের চিঠি পড়ে। দীর্ঘদিন অমল সোম বাইরে বাইরে ঘুরেছেন। পাহাড় তার প্রিয় জায়গা। মাঝে 2-3 সপ্তাহের জন্য জলপাইগুড়ির হাকিমপাড়ার বাড়িতে আসেন। তখন অর্জুনের সঙ্গে দুবেলা দেখা হয়। অমলদা এখন ভুটানে। হাইওয়ে থেকে 1 মাইল ভেতরে যে বাংলোয় তিনি থাকেন তার মালিক ভুটানের রাজার পিসি। বৃদ্ধা মহিলা অমলদাকে খুব পছন্দ করেন। তার অনুরোধে অমলদা এই বছর ওই বাংলোতে আছেন। অমলদা লিখেছিলেন, চলে এসো অর্জুন, জায়গাটা তোমার ভালো লাগবে। রাজার পিসির বাংলো, ঘরের অভাব নেই। কাজের লোক দূরত্ব রেখে সেবার জন্য তৎপর। এসো, দিন কয়েক থেকে যাও। তবে একটাই শর্ত, সকালে ব্রেকফাস্টের সময় 1 ঘন্টা আর বিকেলে চা পানের সময় ছাড়া আমাকে কথা বলতে বাধ্য করবে না। মাকে বলতেই অনুমতি পাওয়া গিয়েছিল। জলপাইগুড়ির কদমতলা থেকে বাসে উঠে বীরপাড়া হাসিমারা হয়ে সোজা জয়গাঁতে গিয়ে নেমেছিল। জয়গাঁ অবাঙালি ব্যবসায়ীদের জায়গা, বেশ নোংরা। কিন্তু সীমান্তের গেট পেরিয়ে ভেতরে পা দিলে ফুন্টশোলিং দেখে চোখ জুড়িয়ে যায়। ওখান থেকে নিজের আইডেন্টিটি কার্ড দেখিয়ে ফটোকপি জমা দিয়ে আবেদন করলে ভুটানে যাওয়ার অনুমতি পাওয়া যায়। অর্জুন থিম্পু বা ভুটানে বেড়াতে যাচ্ছে না, ভুটানের রাজার পিসির বাংলোয় যাচ্ছে শুনে অফিসাররা সানন্দে অনুমতি দিয়ে দিলেন। ওখান থেকে বাসে উঠল অর্জুন। সীমান্তের কাছাকাছি ভারতীয় অঞ্চলের বাজারে ভুটানের টাকা স্বচ্ছন্দে চলে। বেআইনি ব্যাপার হলেও কোনো ব্যবস্থা সরকার নেয় না। বাসের ভাড়া ভারতীয় টাকায় দেয়া সত্ত্বেও কিছু টাকা অর্জুন ভাঙিয়ে ভুটানি টাকা করে নিয়েছিল। বাস ছাড়ার আগে অর্জুন জেনে নিয়েছিল ফুন্টশোলিং থেকে চাপসার দূরত্ব প্রায় 98 কিলোমিটার। পাহাড়ি পথ। পৌঁছাতে অন্তত 4 ঘন্টার একটু বেশি সময় লাগবে। চাপসার আগে পড়বে 3টে ছোট শহর, গেদু, চুখা, ব্যান্ডেল। এতটা সময় চুপচাপ বসে না থেকে ঘুমিয়ে নেওয়াই ভালো। অর্জুন বাসের যাত্রীদের দিকে তাকালো। বেশিরভাগই ভুটানের মানুষ। তারা বসে আছে চুপচাপ। যত বকবকানি কয়েকজন বাঙালি টুরিস্টের মুখে। থিম্পুতে কি কি বিদেশি জিনিস কিনতে পাওয়া যায় তাই নিয়ে 3 জন জোরে জোরে আলোচনা করছিল। একজন জল ঢালতে চাইল। দূর, আমেরিকান বা জাপানি মাল ওখানে পাবি না। যা পাবি তা আসে চীন থেকে। চীনা হুইস্কির চেয়ে ইন্ডিয়ান হুইস্কি অনেক ভালো। চীনের সিগারেট খুব কড়া। সঙ্গীদের একজন বলল, তুই তো কখনো ভুটানে আসিসনি। তাতে কি হয়েছে? যারা গেছে তাদের কাছে শুনেছি। অর্জুন চোখ বন্ধ করল। ব্যান্ডেল পার হতেই শীত শীত অনুভূতি হতেই চোখ খুলল।
ব্যাগ থেকে জ্যাকেট বের করে পরার পরে আরাম হলো। একটু পরে দূরে বরফ ঢাকা পাহাড়ের চূড়াগুলো দেখতে পেল। চাপসায় নেমে পড়ল সে বাস থেকে। বেশ খিদে পেয়েছিল। অমল সোমের কাছে পৌঁছতে 1 মাইল হাঁটতে হবে। অর্জুন চারপাশে তাকিয়ে খাবারের দোকানটা দেখতে পেল। ভেতরে ঢুকে জানতে চাইল চিকেন মোমো পাওয়া যাবে কিনা। ভুটানি মহিলা একগাল হেসে বললেন, অবশ্যই যাবে। আর আপনাকে জানিয়ে রাখি, আজ আমার ফার্মের চিকেনই মোমোতে খেতে পারবেন। কাঠের চেয়ার টেবিলে আরো কয়েকজন বসে ভাত আর মাংসের ঝোল খাচ্ছিল। একটু দূরত্বে বসে অর্জুন জিজ্ঞাসা করলো, আচ্ছা, রাজার পিসির বাংলোতে কোন রাস্তা দিয়ে যাব? মহিলার কপালে ভাঁজ পড়ল। তারপর জিজ্ঞাসা করলেন, আপনি কি সাধু সাহেবের সঙ্গে দেখা করবেন? সাধু সাহেব? না না, ওখানে অমলদা আছেন, অমল সোম। উনি আমার গুরু বলতে পারেন, অর্জুন বলল। মহিলা বললেন, ওখানে যিনি আছেন তিনি তো সাধুর মতো জীবনযাপন করেন, আবার বিকেলে কোট টাই পরে বাংলোর সামনে হাঁটেন। যারা ওই বাংলোতে চাকরি করে তারা বলে উনি কারোর সঙ্গে কথা বলেন না, খুব জরুরি হলে সকালে আর বিকেলে দেখা করতে পারেন। তাই আমরা ওর নাম দিয়েছি সাধু সাহেব। অর্জুন বুঝতে পারল মহিলা অমলদার কথাই বলছেন। মোমোটা মোটেই সুস্বাদু ছিল না, কিন্তু দাম বেশি নয়। খাওয়ার পর মহিলা যে পথ দিয়ে দেখিয়ে দিলেন সেই পথে হাঁটতে শুরু করলো অর্জুন। খানিক বাদে ঘরবাড়ি ছাড়িয়ে জঙ্গলে পাহাড়ি পথ ধরতে হলো, তবে কাঁচা পথ নয়। রাস্তাটা যত্নে পিচ দিয়ে বাঁধানো, যদিও বেশি চওড়া নয়। এখন প্রায় বিকেল। গাছে গাছে প্রচুর পাখি ডাকছে। বাঁ দিকটায় খাদ থাকায় দূরের বরফ মাখা পাহাড়গুলো চমৎকার দেখাচ্ছে। শেষ সূর্যের রোদে তাদের রূপ যেন আরো খুলে গিয়েছে। অমলদা এরকম জায়গা ছেড়ে জলপাইগুড়িতে কেন থাকতে চাইবেন? বড় বড় পাইন আর দেবদারু গাছের পাশ দিয়ে যাওয়ার সময় অর্জুনের মনে হলো ওইসব গাছের আড়ালে দাঁড়িয়ে কেউ তাকে লক্ষ্য করছে। একটা পাথর তুলে জঙ্গলে ছুটতে যে প্রাণীটিকে এক পলকের জন্য সে দেখতে পেল তাকে বাইসন বলেই মনে হলো। খুব উঁচুতে নয়, তবু পাহাড় বটে। এই উচ্চতায় বাইসন থাকে কিনা তা জানে না অর্জুন। শেষ পর্যন্ত পিচের পথ যেখানে শেষ হয়ে গেল সেখানে বড় লোহার গেট। গেটের দুপাশ দিয়ে পাঁচিল চলে গিয়েছে দুদিকে। ভেতরের দোতলা বাংলোর ছাদ গেটের বাইরে থেকে দেখা যাচ্ছে। অর্জুন গেটের গায়ে পৌঁছে দেখল ভেতর থেকে তালা দেয়া রয়েছে। সে শব্দ করার আগেই একজন ভুটানি কর্মচারী ছুটে এলো। গেটের ওপাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আপকা নাম? অর্জুন। সঙ্গে সঙ্গে লোকটা কপালে আঙুল ছুঁয়ে হেসে তালা খুলতে খুলতে বলল, আইয়ে সাব। ভেতরে ঢুকলো অর্জুন। সুন্দর ফুলের বাগান, সাজানো লন। লোকটা তাকে নিয়ে গেল দোতলার একটি ঘরে। অর্জুন দেখলো যে কোনো দামি হোটেলের ঘরের থেকে কোনো অংশে কম আরামদায়ক নয়। লোকটা বলল, স্যার, ইয়ে আপকা কামরা। ব্যাগটা রেখে অর্জুন জিজ্ঞাসা করলো, অমল সোম কাহা হ্যায়? और 10 मिनट, 10 मिनट बाद सबको टी टाइम होगा, आप फ्रेश होके नीचे आ जाइए। লোকটা চলে গেল। বাথরুমের আয়তন শোয়ার ঘরের মতনই। গিজার থাকা সত্ত্বেও এই অবেলায় স্নানের ঝুঁকি নিল না অর্জুন। একটু তাজা হয়ে নিচে নামলো সে। একটা বিশাল কুকুরকে চেনে বেঁধে একটি লোক হাঁটছিল লনে। অর্জুনকে দেখে কুকুরটা এত দ্রুত ঘুরে দাঁড়ালো যে মনে হলো বাঁধা না থাকলে ওটা ঠিক ঝাঁপিয়ে পড়ত। ওর পালক ওকে বেশ জোরে ধমক দিল। তারপর ভুটানি ভাষায় বেশ কিছু কথা বলল। কুকুরটার দাঁত দেখা গিয়েছিল। শোনার পর মুখ বন্ধ হলো। এবার লোকটি কুকুরকে নিয়ে অর্জুনের দিকে এগিয়ে এলো। অর্জুন প্রতিবাদ করলো, আরে কি করছো তুমি? হেরো না ওকে। পেছন থেকে অমল সোমের গলা ভেসে এলো, আরে তোমার ঘ্রাণ ওকে নিতে দাও, ওটা নেয়ার পর তোমাকে আর শত্রু ভাববে না। শক্ত হয়ে দাঁড়িয়ে রইল অর্জুন। চেনে বাঁধা বিশাল কুকুরটা তার চারপাশে ঘুরে শরীরে নাক ঠেকিয়ে ঘ্রাণ নিয়ে লোকটার কাছে লনের দিকে চলে গেলে হাঁপ ছেড়ে বাঁচল অর্জুন। সে অমল সোমের দিকে তাকালো। পরনে পরিপাটি পোশাক, কোটের তলায় হাফ স্লিভ সোয়েটার, হাতে ছড়ি। বললেন, তুমি নিশ্চয়ই একটু পরিশ্রান্ত? না তেমন নয়, এতক্ষণ তো বাসে বসে ঘুমাচ্ছিলাম, অর্জুন বলল। সে কি, তুমি বাসে বসে ঘুমাও নাকি? তাহলে দুপাশের জায়গাগুলো গাছপালাকে তো দেখতে পাবে না। বাসের ভেতরের অন্য যাত্রীরা কে কেমন বিহেভ করছে তাও অজানা থেকে যাবে, তাই না?
হ্যাঁ অমলদা, আপনি ঠিকই বলেছেন। অর্জুন স্বীকার করল। তোমার ঘর পছন্দ হয়েছে? অমল সোম এগিয়ে এলেন। হ্যাঁ, খুব ভালো ব্যবস্থা। মিসেস দর্জির বয়স এখন 85। বিয়ে করেননি। রাজার পিসিমা বলে প্রচুর সম্পত্তির মালিক, কিন্তু নরম মনের মানুষ। ওর অনেকগুলো বাংলোর মধ্যে এটি একটি। এখানে আমি আছি বলে উনি খুব খুশি, কিন্তু আমাকে একেবারেই বিরক্ত করেন না। সমস্যা সেখানেই। কিরকম? এত বড় বাংলোর ভাড়া কত হবে জানি না, কিন্তু আমি আমার সাধ্যমতো যদি দিতে চাই তাহলে তিনি অপমানিত বোধ করবেন। এই বাংলোর কর্মচারীদের মাইনে, রক্ষণাবেক্ষণের খরচ সব স্টেট থেকে আসে। আমি জোর করে আমার খাওয়ার খরচ দেই। আমাকে ভদ্রমহিলা খুব পছন্দ করেন। মুসৌরিতে প্রথম আলাপ হয়েছিল, কিন্তু এখানে আছি বলে মাঝে মাঝে এমন কিছু অনুরোধ করেন যে না বলতে পারি না। ওকে কি করে বোঝাই পুরনো জীবন থেকে আমি সরে এসেছি। অমল সোম বললেন। কৌতূহল হলো। অর্জুন জিজ্ঞাসা করলো কি রকম অনুরোধ। ঘড়ি দেখলেন অমল সোম। বললেন ভদ্রলোক যদি সময়ের দাম বোঝেন তাহলে কয়েক মিনিটের মধ্যে তার দর্শন আমরা পাব। ইনি প্রবীণা রাজকুমারীর সূত্রে আমার সঙ্গে দেখা করতে আসছেন। অমল সোম কথা শেষ করতে গেটের বাইরে গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা গেল। যে লোকটি অর্জুনের বেলায় দরজা খুলেছিল সে দৌড়ে গিয়ে প্রশ্ন করে তালা খুলল। অর্জুন বুঝতে পারল কে কখন দেখা করতে আসবে তার লিস্ট লোকটির কাছে আছে। গাড়ি বাইরে রেখে যে ভদ্রলোক ভেতরে ঢুকলেন তার পরনে ভুটানি পোশাক, মাথায় ভুটানি টুপি। যে দরজা খুলেছিল তাকে জিজ্ঞাসা করে ভদ্রলোক অর্জুনদের দিকে এগিয়ে এসে পরিষ্কার ইংরেজিতে বললেন, গুড আফটারনুন। আমি থিম্পু থেকে আসছি। আমার নাম লেন্ডুপ। গুড আফটারনুন। আমি অমল সোম, আর ইনি আমার তরুণ বন্ধু অর্জুন। হাত বাড়িয়ে দিলেন অমল সোম। করমর্দন শেষ করে অর্জুনের সঙ্গে হাত মেলালেন ভদ্রলোক। ঠিক সময়ে এসেছেন বলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা চায়ের টেবিলে বসে কথা বলি। অমল সোম বাংলোর ভেতরে পা বাড়ালে ওরা তাকে অনুসরণ করলেন। বাংলোর নিচতলার একদিকে সুন্দর বসার ব্যবস্থা, অন্যদিকে বিরাট ডাইনিং টেবিল চেয়ার। সেখানে ইতিমধ্যে খাদ্যবস্তু সাজিয়ে অপেক্ষা করছে দুজন বেয়ারা। তাদের সাদা পোশাকে এক ফোঁটা ময়লা নেই। চিকেন স্যান্ডউইচ চিবোতে চিবোতে লেন্ডুপ বললেন, আমি খুব সমস্যায় রয়েছি। রাজার পিসি মানে প্রিন্সেসের সঙ্গে আমার মায়ের যোগাযোগ ছিল। ওরা দুজন একসময় ইংল্যান্ডে পড়াশোনা করেছিলেন। মায়ের কাছে শোনার পর প্রিন্সেস পরামর্শ দেন আপনার সঙ্গে দেখা করতে। আমাদের সৌভাগ্য যে আপনি এই সময় ভুটানে আছেন। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। অর্জুন লক্ষ্য করছিল ভদ্রলোকের ইংরেজি উচ্চারণ প্রায় বিদেশিদের মতো। অমল সোম চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, প্রিন্সেস বোধহয় জানেন না যে আমি ওই প্রফেশন থেকে অবসর নিয়েছি। তাছাড়া আপনি ভুটানের মানুষ, আমি এখানে বিদেশি। আপনার সমস্যার গভীরতা আমার পক্ষে কি জানা সম্ভব? লেন্ডুপ বললেন, মিস্টার সোম, আমি কি সমস্যার কথা বলতে পারি? অমল সোম মুখে কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ বললেন। আমি ব্যবসা করি। ছাত্রাবস্থা কেটেছে বোস্টন শহরে। এখন ব্যবসার জায়গা থিম্পু আর নিউ ইয়র্ক। গত 7-8 বছর ধরেই আমাকে এই কারণে ঘন ঘন বিদেশে যেতে হয়। আমার স্ত্রী অত্যন্ত বিদুষী, কিন্তু একটু বেশি পুত্র স্নেহে কাতর। আমি চেয়েছিলাম ছেলেকে ইংল্যান্ড বা আমেরিকায় পড়াতে, কিন্তু দেরাদুনে স্কুল শেষ করার পর ওর মা ওকে অত দূরে পাঠাতে চাইল না। ছেলে তখন আবদার করলো সে বেইজিংয়ে গিয়ে পড়াশোনা করবে। হয়তো দূরত্ব কম বলে ওর মা রাজি হলো। ছেলে বেইজিং থেকে মাস্টার্স করলে আমি ওকে ব্যবসায় আসতে বললাম, কিন্তু সে রাজি হলো না। আফসোসে মাথা নাড়লেন লেন্ডুপ। ব্যাপারটা খুবই স্বাভাবিক। পড়াশোনা করার পর ছেলে মেয়েরা বাবার ব্যবসায় যেতে চায় না। অমল সোম বললেন, তারপর? ইদানিং আমাকে একটু বেশি বাইরে থাকতে হচ্ছিল। থিম্পুতে এলে ছেলেকে দেখতে না পেয়ে যখন স্ত্রীকে ওর কথা জিজ্ঞাসা করতাম, তখন শুনতাম হয় পারতে বন্ধুর বাড়িতে গিয়েছে, নয়তো দিল্লিতে চাকরির ইন্টারভিউ দিচ্ছে। মোট কথা গত 6 মাস আমি ছেলেকে দেখতেই পাইনি। এখন তো সবাই মোবাইল ফোন ব্যবহার করে। আপনার ছেলের কাছে নিশ্চয়ই দামি মোবাইল ফোন রয়েছে। ফোনে কথা বলেছেন? করেছি, কিন্তু তার ফোন সবসময় সুইচ অফ করা থাকে। আপনার ছেলেই কি সমস্যার কারণ? অমল সোম জিজ্ঞাসা করলেন। হ্যাঁ। লেন্ডুপ দুবার মাথা উপর নিচ করলেন।
আমি জানতাম না সে গত 6 মাস ধরে বাড়িতে নেই। আমাকে খবরটা বলাই হয়নি। আপনার স্ত্রী তো জানতেন? হ্যাঁ, অবশ্যই। কিন্তু বললে আমাকে ডিস্টার্ব করা হবে, আমি রেগে যেতে পারি। এই ভয়ে ওর মা ব্যাপারটা একদম লুকিয়ে রেখেছিল। লেন্ডুক বললেন। ছেলের খোঁজ পেয়েছেন? না। কেউ বা কোনো দল কি ওকে কিডন্যাপ করতে পারে? জানি না, তবে 6 মাস ধরে সে নিখোঁজ। তাকে যদি কিডন্যাপ করা হয় তাহলে কি কিডন্যাপাররা এতটা সময় মুখ বন্ধ করে থাকবে? তারা অবশ্যই আমার কাছে টাকা চাইবে। খামোখা ছেলের থাকা খাওয়ার জন্য খরচ করবে কেন? 6 মাস লুকিয়ে রাখার তো কোনো যুক্তি নেই। লেন্ডুপ অমল সোমের দিকে তাকালেন। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, কিছুদিন আগে ওর মা যখন আর লুকোতে না পেরে আমাকে সত্যি কথা বলল, তখন প্রথমেই পুলিশকে জানিয়েছি। পুলিশ কিছু জানিয়েছে? না, ওর ছবি প্রতিটি থানায় পাঠিয়ে দেয়া হয়েছে। ওর মতো বয়সের কোনো মৃতদেহ গত 6 মাসে কোথাও পাওয়া যায়নি। তাই পুলিশ এটাকে মার্ডার কেস হিসেবে না দেখে মিসিং কেস বলে ভেবে নিয়েছে। আপনি যদি এই ছেলের সন্ধান দিতে রাজি থাকেন। হাত তুলে লেন্ডুককে থামালেন অমল সোম। আপনাকে আমি প্রথমেই বলেছি আমার সম্পর্কে আপনি কি শুনেছেন জানি না, কিন্তু আমি একদম অবসর নিয়েছি, আমাকে মার্জনা করবেন। প্রিন্সেসকে আমি আমার অক্ষমতার কথা জানিয়ে দেব, তবে একটু থামলেন অমল সোম। তবে আমার এই তরুণ বন্ধু অর্জুন এখন সত্যান্বেষণে খুব দক্ষ হয়েছে। শুধু দেশ নয়, বিদেশে গিয়েও এই কাজে সফল হয়েছে। ওর যদি আগ্রহ থাকে আর আপনি যদি ওকে দায়িত্ব দেন তাহলে কাজটা হতে পারে। অর্জুনের দিকে তাকালেন লেন্ডুপ। আপনি কোথায় থাকেন? জলপাইগুড়ি শহরে, অর্জুন বলল। জলপাইগুড়ি? কলকাতায় নয়? অবাক হলেন ভদ্রলোক। না, জলপাইগুড়ি শহরে আমার জন্ম, পড়াশোনা। ওখানেই অমলদার সঙ্গে পরিচয় হয়েছিল। যা কিছু শিখেছি তা ওর কাছেই শেখা, অর্জুন বলল। আচ্ছা, একটু ভাবলেন লেন্ডুপ। ঠিক আছে, মিস্টার সোম যখন বলছেন তখন আমার আপত্তি নেই। ছেলেকে খুঁজে বের করতে যা যা সাহায্য করার তা আমি করব। আপনি কাজ শুরু করুন। এতক্ষণ অর্জুন চুপচাপ দুজনের কথা শুনছিল। অমল সোম যে তার কথা মিস্টার লেন্ডুপকে বলবেন সে অনুমান করতেই পারেনি। থিম্পু বিদেশি রাষ্ট্রের একটি রাজধানী। কখনো যায়নি সে থিম্পুতে। সেই শহরের একটি যুবক গত 6 মাস ধরে বাড়িতে নেই। তাকে খুঁজে বের করতে হবে। কি করে সেটা সম্ভব? এটা তো প্রায় খড়ের গাদা থেকে সূচ খুঁজে বের করা। দেখুন, আমি এখানে ওর সঙ্গে দেখা করতে এসেছি। ভুটান আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু খুব অল্প তথ্য আমার জানা আছে। আপনার ছেলে সম্পর্কেও আমি কিছুই জানি না। তাই আমার মনে হয় আপনাদের এখন পুলিশের উপর নির্ভর করলেই ভালো হবে। কাঁধ নাচালেন লেন্ডু। তারপর ম্লান হাসলেন। মিস্টার সোম, আমি আপনার কথা অনেক শুনেছিলাম। ভুটানে পুলিশের বাইরে কোনো ব্যক্তি বা সংস্থা নেই যারা সত্য খুঁজে বের করতে সাহায্য করে থাকে। আপনি এসেছেন জেনে আমার মা প্রিন্সেসের সঙ্গে কথা বলেছিলেন। আমি খুব আশা নিয়ে এসেছিলাম। ভদ্রলোক মাথা নিচু করলেন। এত হতাশ হবেন না মিস্টার লেন্ডুপ। অর্জুন ওর অজ্ঞতার কথা বলল, এটা মিথ্যে নয়। তবে অর্জুন, তুমি একবার থিম্পু শহরে যেতে পারো। ছেলেটির বাড়ি, ওর বন্ধুদের সঙ্গে কথা বলে দেখতে পারো। অমল সোম বললেন। অর্জুন বলল, ঠিক আছে। অমল সোম জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে বেজিংয়ে পড়াশোনা করতে গিয়েছিল, সে কি তারপরেও চীনে গিয়েছে? হ্যাঁ, একবার গিয়েছিল। বলেছিল পুরনো সহপাঠীদের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তবে ওর পাসপোর্টে যে ভিসার স্ট্যাম্প ছিল তার মেয়াদ শেষ হতে আরো 4 বছর দেরি আছে, লেন্ডুপ বললেন। তাহলে তো সে 6 মাস আগে আপনি যখন বিদেশে ছিলেন তখন চীনে চলে যেতে পারে। সেখানে ওর যেসব বন্ধু রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন? অমল সোম জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, তাদের একজনের ফোন নাম্বার ওর ঘরে রাখা একটা ডায়েরিতে পেয়েছিলাম, কিন্তু যতবার ফোন করেছি কথা বলতে পারিনি। ফোন বন্ধ নয়, কিন্তু কোনো শব্দই হয়নি, লেন্ডুপ বললেন। সন্ধ্যা এখন ঝুপঝাপ নেমে পড়ে। বেয়ারারা এসে ঘরে আলো জ্বেলে দিয়ে গেল। লেন্ডুপ জিজ্ঞাসা করলেন, মিস্টার অর্জুন কি এখন আমার সঙ্গে থিম্পুতে যেতে পারবেন? অমল সোম বললেন, এ কি, আপনি এখন যাবেন নাকি? অন্ধকারে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো নিরাপদ নয় বলে জানতাম। আমরা অভ্যস্ত মিস্টার সোম। তাহলে কাল সকাল 9টায় এখানে গাড়ি চলে আসবে। আপনি যদি তৈরি থাকেন তাহলে ভালো হয়। উঠে দাঁড়ালেন মিস্টার লেন্ডুপ। আমি জানি না আপনি কিরকম পারিশ্রমিক নেন।
ও ব্যাপারে কোনো অসুবিধে হবে না। আচ্ছা, এখন আমি চলি। ঘড়ি দেখলেন অমল সোম, তারপর উঠে হাতে হাত মিলিয়ে বললেন, অর্জুন, ওকে এগিয়ে দিয়ে এসো। আর হ্যাঁ, তোমার সঙ্গে কাল সকালে আবার কথা হবে। তুমি টিভি দেখতে পারো, বই পড়তে চাইলে তাও পাবে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, আমি চললাম। কোথায় যাচ্ছেন? অর্জুন জিজ্ঞাসা করল। ধ্যানে বসবো। মিস্টার লেন্ডুপকে গেটের বাইরে রাখা গাড়িতে তুলে দিল অর্জুন। গাড়ি বেরিয়ে গেলে সে অন্ধকারে চারপাশে তাকাচ্ছিল। এই সময় পেছন থেকে দরজা খোলার লোকটা এগিয়ে এসে বলল, এখানে এখন দাঁড়িয়ে থাকবেন না সাহেব, ভেতরে আসুন, গেট বন্ধ করে দিতে হবে। অর্জুন বলল, কেন এখানে দাঁড়াতে নিষেধ করছো? সাহেব, এই জঙ্গলের ভয়ঙ্কর জানোয়াররা অন্ধকারে বেরিয়ে আসে। আসুন আসুন। লোকটা এমন ব্যস্ত হলো যে অর্জুন ভেতরে চলে গেল। সে যখন দরজা বন্ধ করছিল তখন অর্জুনের মনে পড়ল, সে যখন এই বাংলোয় আসার জন্য জঙ্গলের পথে হাঁটছিল তখন একটা প্রাণীকে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। রাতটা ভালোই কাটলো। মাঝে একবার ঘুম ভেঙেছিল, তখন আশপাশের জঙ্গল থেকে ভেসে আসা অদ্ভুত শব্দগুলো কানে এসেছিল। বোঝাই যাচ্ছিল এই জঙ্গলের প্রাণীরা রাত্রে সক্রিয় হয়। অর্জুন সকালে যখন অমল সোমের সঙ্গে চায় টেবিলে, তখনই অমল সোমের মোবাইল বেজে উঠল। হ্যালো বলে তিনি মোবাইল কানে চেপে কিছুক্ষণ শোনার পর বললেন, মাই গড, 4 জন মারা গিয়েছে। ওদিক থেকে আরো খবর জানানোর পর অমল সোম বললেন, অর্জুন, খুব খারাপ খবর শুনলাম। কি খবর? কাল রাত্রে তিস্তার চরের পাশে বাতিল বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। 4টে তাজা ছেলে মারা গিয়েছে। তিস্তার কোন চরে? হাকিমপাড়া থেকে সেনপাড়া যাওয়ার পথে কি কোনো ইনকমপ্লিট বাড়ি ছিল? অমল সোম জিজ্ঞেস করলেন। অর্জুনের মনে পড়ল, ঠিক সেনপাড়ার শেষে তিস্তা ব্রিজের কাছাকাছি ওইরকম বাড়ি তো ছিলই। সে জিজ্ঞাসা করলো, বিস্ফোরণ কেন হয়েছিল? উগ্রপন্থীদের কাজ নাকি? অমল সোম বললেন, জলপাইগুড়ির মতো নিরীহ শহরে উগ্রপন্থীরা কোন কারণে বোমা ফাটাবে তা আমার বোধগম্য হচ্ছে না। এটা একটা দুর্ঘটনা, কিন্তু যে 4 জন মারা গিয়েছে তারা ওখানে কেন ছিল তা নিশ্চয়ই পুলিশ খুঁজে বের করবে। এই 4 জনের পরিচয় জানা গিয়েছে? অর্জুন জিজ্ঞাসা করল। শুনলাম আইডেন্টিফাই করা যায়নি, অমল সোম বললেন। এখান থেকে থিম্পু বেশি দূরে নয়, রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা থিম্পুর দিকে, অন্যটা পারো শহরে শেষ হবে। রাজার পিসিমার রেফারেন্সে এসেছেন মিস্টার লেন্ডুপ। তাই যাও, যদি মনে হয় কেসটা ইন্টারেস্টিং তাহলে কাজ শুরু করো, না হলে আজ বিকেলে ফিরে এসো। যা হোক, যা করবে তা আমাকে জানিও। কিছু বলবে? অর্জুন হাসল। না, একটা নতুন জায়গা দেখা হবে, সেটা আবার দেশের রাজধানী, এটাও তো কম কথা নয়। ঘরে ফিরে তৈরি হলো সে। ব্যাগটা সঙ্গে নিতে হবে, কারণ যদি থেকে যেতে হয় ওখানে তাহলে দরকার হবে। কিন্তু মাথার ভেতর থেকে কিছুতেই অমল সোমের কাছে আসা খবরটা মুছে যাচ্ছিল না। আজ অব্দি জলপাইগুড়ি শহরে বিস্ফোরণে 4 জন মারা গিয়েছে বলে সে শোনেনি। এসব ব্যাপার বীরভূম বা মালদায় প্রায়ই হয়ে থাকে। কাগজে তার খবর বের হয়, সীমান্ত পেরিয়ে প্রচুর উগ্রপন্থী ভারতবর্ষে ঢুকে পড়েছে। তাদের কেউ কেউ বোমা তৈরি করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। অবশ্য রাজনৈতিক দলের কর্মীরাও পরস্পরকে আক্রমণ করার জন্য গোপনে বোমা তৈরি করতে গিয়ে আহত বা নিহত হয়েছে, এই খবর কাগজেই বেরিয়েছে। কিন্তু জলপাইগুড়ি শহরে এরকম কাণ্ড কি করে হলো? হ্যাঁ, জলপাইগুড়ি শহর থেকে দেশের সীমান্ত বেশি দূরে নয়। উগ্রপন্থীরা চাইলেই ঘন্টা দেড়েকের মধ্যে লুকিয়ে চলে আসতে পারে। কিন্তু আজ অবধি সেরকম ঘটনা ঘটেনি। অর্জুনের খেয়াল হলো, কাল এখানে আসার পরে মাকে ফোন করা হয়নি। মায়ের সঙ্গে কথা বললে নিশ্চয়ই অনেক খবর জানা যাবে। ইদানিং মা সব খবর খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিচ্ছেন। কিন্তু মোবাইল বের করে অর্জুন বুঝতে পারল তার সিম কার্ড এখানে কাজ করবে না। হাজার হোক এটা বিদেশ। অমল সোম নিশ্চয়ই তার ফোন রোমিং করে রেখেছেন, তাই অসুবিধা হয়নি। কাটা কাটা 9টার সময় মিস্টার লেন্ডুপের পাঠানো গাড়ি চলে এলো। এই সময় অমল সোমকে বিরক্ত করা চলবে না। স্থানীয় মানুষরা ওর যে নামকরণ করেছে তা একদম ঠিক। গাড়ি চালাচ্ছিল যে তার বয়স 25-এর বেশি নয়, হিন্দি এবং ভাঙা ইংরেজি বলতে পারে। নাম বলল জিগমে, বলে শব্দ করে হাসল। মাথা নেড়ে গাড়ি চালাতে চালাতে বলল, এই নাম যার
সে হয় রাজা নয় মন্ত্রী হয়, ড্রাইভারি করে না। আমি করি। বেশ হাসি খুশি ছেলে, মুখটাও মিষ্টি। অর্জুন জিজ্ঞাসা করলো, তুমি ইন্ডিয়ার কোনো শহরে গিয়েছ? জয়গা, বহুত খারাপ জায়গা। কেন? আমার পকেট থেকে মোবাইল চুরি করেছিল। এরকম তো সব শহরেই হয়। তা হয়। স্টিয়ারিংয়ে আঙুল ঠুকলো জিগমে। আপনি থিম্পুতে যতদিন থাকবেন ততদিন আমার গাড়িতে ঘুরবেন, সাহেব বলেছেন। বাহ, খুব ভালো। তুমি লেন্ডুপ সাহেবকে কতদিন চেনো? 5 বছর। আমি পড়াশোনা করলে সাহেব আমাকে বড় চাকরি দিতেন, আমেরিকাতে যেতে পারতাম। জিগমে বলে যাচ্ছিল। সাহেবের ছেলেকে তুমি নিশ্চয়ই চেনো? হ্যাঁ, কিন্তু ওর কথা বলবেন না। গম্ভীর হলো জিগমে। কেন? ওর বাবা কত ভালো মানুষ। আমার মতো সামান্য ড্রাইভারকেও সম্মান করে কথা বলেন। আর ছেলে আমাদের মানুষ বলেই মনে করে না। বলে আমরা নাকি কৃতদাস, মেরুদণ্ড নেই। মুখ বেঁকালো জিগমে। সোজা হয়ে বসলো অর্জুন। এ কথা বলার কারণ কি? আমাদের দেশের প্রধান হলেন রাজা। যুগ যুগ ধরে আমরা তাদের প্রজা হয়ে আছি। এই রাজাকে মেনে তো আমরা খুব কষ্টে নেই। যেসব দেশে রাজা নেই, পাবলিক প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করে, সেই দেশগুলোতে হাঙ্গামা লেগেই আছে। ঠিক কি না বলুন? রাজাকে সম্মান করলে আমরা কেন কৃতদাস হয়ে যাব? কথাগুলো বলার সময় জিগমের মুখ চোখ বেশ সিরিয়াস হয়ে উঠল। তুমি ঠিক কথাই বলছো, অর্জুন বলল। থ্যাংক ইউ সাহেব। তোমার সাহেবের এই ছেলের বন্ধুদেরকে চেনো? না, চিনব কি করে? মনে হয় থিম্পুতে ওর কোনো বন্ধু নেইও। ওর সব বন্ধু চীনে থাকে। চীনে? হ্যাঁ, বেইজিং শহরে। তুমি কি করে জানলে? ও ওই শহরে কয়েক বছর পড়াশোনার জন্য ছিল। 8-9 মাস আগে ওর 3 জন বন্ধু বেইজিং থেকে ভুটানে বেড়াতে এসেছিল। 3 জনেই চীনা। বন্ধুরা তো আসতেই পারে। তখন মিস্টার লেন্ডুপ থিম্পুতে ছিলেন? না, সাহেব তখন আমেরিকায় ব্যবসার জন্য গিয়েছিলেন। মিস্টার লেন্ডুপের ছেলে কি বন্ধুদেরকে বাড়িতে রেখেছিল? না স্যার, ওরা হোটেল হিমালয়ে উঠেছিল। তুমি ওদের নিয়ে গাড়িতে ঘুরেছ? না, এলভিস নিজেই গাড়ি চালাতো। এলভিসকে? হাসলো জিগমে। সাহেবের ছেলের ভুটানি নাম থাকলেও সে নিজের নাম এলভিস বলতেই পছন্দ করে। মাথা দুলিয়ে স্টিয়ারিংয়ে তবলা বাজালো সে। এলভিস প্রিসলি। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা গল্প অর্জুন এবং চাইনিজ সিগারেট এর প্রথম পর্ব। গল্পটির বাকি 2টি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।